আসসালামু আলাইকুম। আমরা একটা মারাত্মক ক্লাস নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ সোহাগ স্যার, ফ্রি হ্যান্ড রাইটিং। দেখো, আমাদের বর্তমান যুগে চলাফেরা করতে হলে এই ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক গুরুত্বপূর্ণ। স্পিকিং বলো, রাইটিং বলো, যে কোনো জিনিস লেখার জন্য সবচেয়ে রাইটিং পার্টটা সবচেয়ে গুরুত্ব। আমরা যত পরীক্ষা দেব, রাইটিং পার্ট আছেই আমাদের। হ্যাঁ, বিসিএস বলি, অ্যাডমিশন বলি, এসএসসি বলি, এইচএসসি বলি, জিএসসি বলি, আমরা রাইটিং পার্টের একটা অংশ আছে, বড় ধরনের একটা অংশ আছে। এখন যদি আমাদের অনেক টিচাররা কী করে, স্টুডেন্টকে ব্যাড সাইড গুড সাইড দিয়ে প্যারাগ্রাফ শেখে, এগুলো শেখালে কি আজও পাস করবে? আমার মনে হয় না। তো এই জন্য তাদের জন্য আমার নিজের আবিষ্কার ফ্রি হ্যান্ড রাইটিং। আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ সকল স্টুডেন্টরা উপকৃত হবে। আমরা ক্লাস শুরু করলাম। ফ্রি হ্যান্ড রাইটিং যদি লিখতে চাই তাহলে আমাদের কি কি জানতে হবে? প্রথমে আমাদের কি কি জানতে হবে বা কিভাবে আমরা শিখবো? দেখো দেখো বাংলা বাক্যের ও ইংরেজি বাক্যের মধ্যে মিল কোথায়? সাবজেক্টে। আচ্ছা, তুমি দেখো বাংলা বাক্যে ইংরেজি বাক্যের মধ্যে মিল কোথায়? সাবজেক্টে। সাবজেক্টে কেন? দেখো, একটা বাংলা বাক্য আমি লিখি, আমি ভাত খাই, এইটা একটা বাংলা বাক্য। দেখো, এই আমি কি? আই। দেখো, বাংলা বাক্যের সাবজেক্ট প্রথমে থাকে, ইংরেজি বাক্যের সাবজেক্ট কোথায় থাকে? প্রথমেই থাকে। এটা হচ্ছে বাংলা বাক্যের মধ্যে মিল। নোট করো সবাই। এরপরে দেখো, বাংলা বাক্য ও ইংরেজি বাক্যের মধ্যে অমিল কোথায়? ভার্বে। কেন ভার্বে মিল? দেখো, বাংলা বাক্যের ভার্ব থাকে কোথায়? বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে কোথায়? শেষে। আর ইংরেজি বাক্যে কোথায় বসে? সাবজেক্টের পরেই ভার্ব বসে। দেখো, আই ইট রাইস, দেখো সাবজেক্টের পরে কি বসেছে? ভার্ব বসছে। তাহলে দেখো, বাংলা বাক্যে ও ইংরেজি বাক্যের মধ্যে অমিল কোথায়? ভার্ব। বাংলা বাক্যের সাবজেক্ট থাকে প্রথমে, ইংরেজি বাক্যের সাবজেক্ট থাকে প্রথমে, এটা মিল আছে। কিন্তু বাংলা বাক্যের ভার্ব থাকে, ক্রিয়া থাকে কোথায়? শেষে। আর ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। তাহলে দেখো, এই কথাটা নোট করে রাখো। তাহলে দেখো, এটা হচ্ছে অমিল। এরপরে দেখো, বাংলা বাক্যের সাবজেক্টে প্রথমে থাকে, ইংরেজি বাক্যের সাবজেক্ট কোথায় থাকে? প্রথমে থাকে। দেখো, রুলসগুলো নিয়ম করে দেখো। বাংলা বাক্যের ভার্ব থাকে কোথায়? শেষে। ইংরেজি বাক্যের ভার্ব থাকে সাবজেক্টের পরে। দেখো, সাবজেক্টের পরে তুমি ইংরেজি বাক্যের ভার্ব বসাও। এখন দেখো, ভার্বকে কে, কি বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। সাবজেক্ট কোথায় পাবা? কি বা কারা দ্বারা প্রশ্ন করবা। আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবা। তাহলে সাবজেক্ট কিভাবে পাবা? কে বা কারা দ্বারা প্রশ্ন করবা। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাবা? সাবজেক্ট পাবা। কি পাবা? সাবজেক্ট পাবা। কি পাবা? সাবজেক্ট পাবা। সাবজেক্ট কিভাবে পাবা? এই দাও, সাবজেক্ট পাবা কে বা কারা। আর অবজেক্ট কিভাবে পাবা? কি বা কাকে। তাহলে দেখো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। আর কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। এখন দেখো, এই হচ্ছে তোমার নিয়ম। এখন আমরা রুলস নাম্বার দেখি আমরা কিভাবে আমরা লিখবো ফ্রি হ্যান্ড রাইটিং। দেখো, আমরা একটা ছোট একটা বাক্য লিখি, তারপরে তোমরা একটু আমরা বিস্তারিত যাবো। দেখো, এখানে খেয়াল করো, এটা ছোট বাক্য, আমি ভাত খাই। দেখো, একটা ইংরেজি বাক্যকে একটা বাংলা বাক্য যখন ইংরেজি করবা, তখন তোমার মনে রাখতে হবে বাংলা বাক্যের প্রথম শব্দটা দেখবা এবং শেষের শব্দটা দেখবা। কি দেখবা? হ্যাঁ, বাংলা বাক্যের আমি দেখো, যখন আমরা একটা বাংলা বাক্য মনে মনে ভাববা বা লিখবা, তখন আমরা কি করবা বা তখন আমরা কি করবো? বাংলা বাক্যের প্রথম শব্দ দেখবা এবং শেষের শব্দ দেখবা। আর মাঝখানে কি আছে এগুলো নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নেই। তুমি মনে করো, বাংলা এই যে প্রথম শব্দটা, এটা হচ্ছে তোমার বাবা, আর এই শেষের শব্দটা এটা কি? তোমার মা। ধরে নাও। এখন তুমি খেয়াল করো, যখন আমরা ইংরেজি করব, তখন আমরা বাংলা বাক্যের প্রথম শব্দটাকে তোমার বাবা মনে করো, আর শেষের শব্দটাকে তুমি কি মনে করো? মা মনে করো। করো করো এখন দেখো, তুমি তো সব সময় দেখছো তোমার বাবা মা কোথায় থাকে? একসাথে থাকে, এক বিছানায় থাকে। হয়তো ঝগড়া হলে মাঝে মধ্যে কোথায়? মামা বাড়ি চলে যায়, তারপর তো আসেই। তাহলে কি করবা তুমি? যখন বাংলা বাক্য ইংলিশ করবা, তখন বাবা মাকে একসাথে আনবা। বাবাকে তা আই, মাকে ইট। এই দুটা বসানোর পরে, বাবা মাকে একসাথে বসানোর পরে উল্টো দিক থেকে করবা। কোন দিক থেকে? উল্টো দিক থেকে। এটা বাবা মাকে বসেছি, আই ইট রাইস, আছে কি? রাইস। এখন এটা ছোট বাক্য। আর একটা বড় বাক্য দিয়ে আমি বুঝাই তোমাদের। দেখো, আমি
আমি প্রতিদিন প্রতিদিন স্কুলে স্কুলে যাই। আচ্ছা, এখানে কি বাবা কেডা? আমি। যাই কি মা? তোমরা জানো বাবা মা একসাথে থাকে, একসাথে আনো আই। আচ্ছা গো। আচ্ছা, গোর পরে একটা টু হয় দিক বোঝানোর জন্য, এখানে কোথায় যায় সে? স্কুলে যায় জন্য টু দিলাম প্রিপোজিশন। এখন দেখো এই যে তুমি কি করলা, আই বাবাকে বসালা, বাবার সাথে কাকে বসালে? মাকে। মাকে বসানোর পরে তোমার বাকি আছে কি? স্কুল। উল্টো দিক থেকে আসবা, স্কুল বসাও, স্কুল বসাও। এরপরে বাকি আছে কি? প্রতিদিন। প্রতিদিন ইংলিশ কি? এভরিডে বা ডেইলি, তুমি যা রাখো। তাহলে দেখো আই গো টু স্কুল এভরিডে। আমরা কোনো রুলস পড়াইছি, আমরা কোনো নিয়ম পড়াইছি কীভাবে বাংলাকে ইংলিশ করে, ইংলিশকে বাংলা করে? দেখো কত সহজে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং শিখতে পারবা। যদি এভাবে ফ্রি হ্যান্ডরাইটিং শিখতে চাও তাহলে আমার লেখায় বইটি তোমরা সংগ্রহ করতে পারো, এবং বা আমাদের কোর্স শুরু হবে, কোর্সে তোমরা ভর্তি হতে পারবা। এরপর নিয়মটা কি দেখো, সাবজেক্ট। একটা বাংলা বাক্য যখন ইংলিশ করবা প্রথম কী বসাবা? সাবজেক্ট। এরপরে কী বসাবা? ভার্ব। এরপর কী বসাবো? অবজেক্ট। এরপরে বাংলা বাক্যের শেষ থেকে আসতে হবে। কি থেকে আসতে হবে? বাংলা বাক্যের শেষ থেকে আসবা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পরে শেষ থেকে আসবা। এখন দেখো এখানে নোট আছে, কিন্তু মনে রাখতে হবে প্রিপোজিশন বা বিভক্তি আছে কিনা দেখতে দেখতে আসতে হবে। যদি প্রিপোজিশন বা বিভক্তি থাকে তখন দেখতে দেখতে আসতে হবে। দেখো শেষে ভার্ব ভার্বকে কেন, দেখো শেষের ভার্ব কেন সাবজেক্টের পরে বসাতে হবে? হ্যাঁ, কেন সাবজেক্টের পরে বসে? শেষের যে ভার্বটা আছে কেন সাবজেক্টের পরে বসাবা? এটা কারণ হচ্ছে না, এই যে শেষের যে ভার্বটা কেন তুমি সাবজেক্টের পরে বসাতে হবে? হ্যাঁ, শেষের ভার্বটা কোথায় বসাবে? তুমি সাবজেক্টের পরে বসাবা। কি অনুযায়ী বসাতে হবে? টেন্স অনুযায়ী বসাতে হবে। যে একটা শেষে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা তুমি কি অনুযায়ী বসাবে? টেন্স অনুযায়ী বসাতে হবে। তোমার কি অনুযায়ী বসাতে হবে? টেন্স। এখন দেখো কিছু গুরুত্বপূর্ণ তোমার নিয়ম আছে বিভক্তিগুলো, প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো তোমরা মুখস্থ করে নেবা। এই প্রিপোজিশনগুলো কি মুখস্থ করে নেবা। ইন অর্থ কি? ইন অর্থ কি? এ, অন্ত্যেষ্টায় তে, মধ্যে, ভিতরে, ভিতরের। তারপর দেখো অপ অর্থ কি? এর বা র। ফরম অর্থ কি? হতে বা থেকে বা চেয়ে। এরপর ওয়ান অর্থ কি? উপরে বা উপরের। বাই অর্থ কি? ধারা বা দিয়ে বা কর্তৃক, পাশে বা পাশের। অ্যাট অর্থ কি? অ্যাট আর ইনের একই কথা। এ, অন্ত্যেষ্টায় তে, মধ্যে বা ভিতরে বা ভিতরের। বিসাইড অর্থ কি? পাশে বা পাশের। হ্যাঁ, ফর অর্থ কি? জন্য অর্থে ব্যবহার হবে। আন্ডার অর্থ কি? নিচে বা নিচের। টু হবে দিকে বা কাছে বা কাছের বা নিকটের, নিকটের বা প্রতি। হ্যাঁ, প্রতি যখন থাকবে, আর যখন তে বা অনেক সময় কি থাকবে? তে, তখন লাগবে টু প্লাস ভার্ব ওয়ান। টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখন তুমি দেখো যদি বিভক্তি থাকে তাহলে আমরা কিভাবে করব? এই বিভক্তিগুলো তোমার প্রিপোজিশনগুলো জানা লাগবে। প্রিপোজিশন জানলে তাহলে তোমার ফ্রি হ্যান্ড লিখতে সুবিধা হবে। এখন দেখো এইখানে একটা উদাহরণ দেখো, গাছের নিচে লোকটি। এখন এখন তুমি যে গাছের নিচের লোকটি, তুমি কি এই গাছের আগে লিখবা? না, এখানে দেখতে হবে প্রিপোজিশন আছে কিনা। এই দেখো প্রিপোজিশন আছে, রে আছে, এই জন্য কি হবে? তোমার লিখতে হবে গাছ এর। দেখো গাছ এর, এখানে গাছের লাগবে প্রিপোজিশন রে আছে। নিচের একটা প্রিপোজিশন আছে লোকটি। তাহলে আমি কি লিখবো? যখন উল্টা দিক থেকে, যখন বড় হবে বাক্যটা, উল্টা দিক থেকে প্রিপোজিশন ট্রান্সলেশন করতে হয়। তাহলে লোকটি, লোকটি ইংলিশ কি? দ্য ম্যান। তারপর নিচে ইংলিশ কি? আন্ডার দ্য ট্রি। এখন দেখো প্রিপোজিশন আছে দুটা, লেখলাম একটা। কেন? পাশাপাশি দুটা প্রিপোজিশন থাকলে, পাশাপাশি যদি দুটো প্রিপোজিশন থাকে তাহলে প্রথমটি গ্রহণযোগ্য, দ্বিতীয়টি গ্রহণযোগ্য না। এখন আমরা কিছু ট্রান্সলেশন করে দেখাই তোমাদের। আমরা সরাসরি কিছু ফ্রি হ্যান্ডরাইটিং দেখাই, এত রুলস পরে দেখাবো এগুলো। এখন আমরা কিছু ভাষাকে আমরা ওকে। এখন আমরা দেখো এই একটা বড় বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করি বা কিভাবে করি। ধরে নাও আমরা আনন্দের জন্য বিকালে এই মাঠে, হ্যাঁ আমাদের এখানে আমাদের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলি। এই বাক্যটা অনেক বড় না? দেখো এই বাক্যটা আমরা ট্রান্সলেশন করব। দেখো এখানে কি লিখছি আমরা? দেখো আমরা আনন্দের জন্য বিকেলে এই মাঠে আমাদের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলি। অনেক বড় বাক্য, এটাকে ট্রান্সলেশন করবো আমাদের নিয়ম অনুযায়ী। দেখো কোথা থেকে? তুমি ওই যে আমরা করছি, ওই যে আমরা নিয়ম শিখেছি, ওই নিয়ম অনুযায়ী দেখবা। দেখো এখানে আমি লিখে নিই, আমরা আমরা
আনন্দ আনন্দের আনন্দের জন্য বিকেলে 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 এই মাঠে 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 আমাদের আমাদের বন্ধুদের 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 সঙ্গে সঙ্গে ফুটবল খেলি। আচ্ছা আচ্ছা দেখি এটা কি টেন্সে। আচ্ছা আমরা এখানে কথাটা এটা কোন টেন্স আছে বুঝতে হবে। খেলি, খেলে মানে কি প্রেজেন্ট টেন্স আছে। কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্স মানে খেলতেছে, বর্তমানে তো খেলতে আছি, এই জন্য প্রেজেন্ট টেন্স। আচ্ছা এখন এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হয়েছে কি? সাবজেক্ট হয়েছে আমরা, আমরা এটা, আর এখান থেকে খেলা হয়েছে কি ভার্ব। তাহলে তোমাকে বলছি কি সাবজেক্টটাকে তুমি মনে করো আমরা, এটাকে বাবা ধরো, আর এসে খেলিটাকে তোমার মা, তাহলে বাবা মার সাথে থাকে, তাহলে উই কি লাগবা? উই। আচ্ছা উই পর দেখো খেলা ইংলিশ কি? প্লে। কি লাগবা? প্লে। প্লে থেকে খেলা করা। এখন কোথা থেকে আসবা? উল্টো দিক থেকে আসবা। কোন দিক থেকে আসবা? উল্টো দিক থেকে। ফুটবল। কোন কি লাগবা? ফুটবল। ফুটবল ইংলিশ কি? ফুটবল। ফুটবল। হ্যাঁ ফুটবল ইংলিশ কি? ফুটবল। এরপরে সঙ্গে ইংলিশ কি? সঙ্গে। কাদের সঙ্গে? বন্ধুদের সঙ্গে। কাদের সঙ্গে? বন্ধুদের। তাহলে তুমি কি একসাথে পড়তেছো না? বন্ধুদের সঙ্গে। কাদের সাথে খেলো? বন্ধুদের সঙ্গে। উইথ। সঙ্গে ইংলিশ কি? উইথ। প্রিপোজিশন আগে লাগবা উইথ আওয়ার। কাদের বন্ধু? আমাদের বন্ধু। উইথ আওয়ার ফ্রেন্ডস। হ্যাঁ ফ্রেন্ডস কেন? একজন তো বন্ধু না, একজন একজন না। এখন তো আমি বুঝি এটা হচ্ছে তোমার সাবজেক্ট, এখানে ভার্ব বসাইলাম। এখন উল্টো দিক থেকে আসতে হবে। উল্টো দিকে আনলাম, দেখো কাদের বন্ধু? আমাদের বন্ধু, তাহলে উইথ আওয়ার ফ্রেন্ডস। এখন কি খেলে? এই মাঠে। কোন মাঠে? এই মাঠে। এই মাঠে ইংলিশ কি? এই মাঠে। ওয়ান অন দিস ফিল্ড। হ্যাঁ অন দিস ফিল্ড। অন দিস কি? ফিল্ড। তারপর দেখো অন দিস ফিল্ড কোন মাঠে? কখন খেলে? বিকেলে। কখন খেলে? বিকেলে খেলে। ইন দ্য হ্যাঁ আফটার আফটার নুন। ইন দ্য আফটার নুন। এখন দেখো ইন দ্য আফটারনুন। জন্য। জন্য ইংলিশ কি? ফর। জন্য ইংলিশ কি? ফর। দেখো আনন্দের। আনন্দের ইংলিশ কি? আনন্দের ইংলিশ কি? প্লেজার্স। প্লেজার। প্লেজার। তাহলে দেখো তা উই প্লে ফুটবল উইথ আওয়ার ফ্রেন্ডস অন দিস ফিল্ড ইন দ্য আফটারনুন ফর দিস প্লেজার্স। তাহলে দেখো আমরা এই যে ট্রান্সলেশন করছি কোনো এই লাগছে। তোমার কথা হচ্ছে তুমি যে বাক্যটা লিখবো ওই বাক্যটা উল্টো দিক থেকে ট্রান্সলেশন, তুমি সাবজেক্ট এবং ভার্ব একসাথে বসানোর পরে উল্টো দিক থেকে তুমি ট্রান্সলেশন করলে হয়ে যাবে। এখন দেখো এই যে আমি একটা বাক্য লিখি, দেখো আমি প্রতিদিন প্রতিদিন কোরআন কোরআন পড়ি। পড়ি কোরআন পড়ি। আচ্ছা দেখো আমি ইংলিশ কি? আই। পড়ি ইংলিশ কি? এখান থেকে কোরআন পড়া, এটা সে কোরআন তেলাওয়াত করা। তুমি রিড লেখলো হবে হ্যাঁ রিসাইট, অর্থাৎ তেলাওয়াত করা। রিসাইট। হ্যাঁ হ্যাঁ রিসাইট কি করে? কোরআন তেলাওয়াত করে। কোরআন। হ্যাঁ দা হোলি হোলি কোরআন। কোরআন দা হোলি কোরআন দা হোলি কোরআন প্রতিদিন। এভরি ডে। তাহলে দেখো এখানে কি লিখলাম? আই আমি লিখলাম। পড়া ইংলিশ কি? রিসাইট বা রিড। তুমি এখানে রিসাইট শব্দটা লিখতে হবে, কেন? এটা তোমার আবৃত্তি করা বা তিলাওয়াত করা বোঝায়। এখানে রিড লেখা যাবে না। এখন তারপর দেখো উল্টো দিকটা আসো, কোরআন পড়ে। দা হোলি হ্যাঁ দা হোলি কোরআন প্রতিদিন। এভরিডে।
তাহলে এইভাবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংগুলো লিখতে হবে, এভাবে তোমার ফ্রি হ্যান্ড। এখন আমরা একটা প্যারাগ্রাফ, আমরা যেভাবে প্যারাগ্রাফ লিখি বা আমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ আসে, দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে। ধরে না তোমার পরীক্ষায় ফিজিক্যাল এক্সারসাইজ আসছে, তোমার টিচারে তোমরা কি করো, ফিজিক্যাল এক্সারসাইজ এই যে গুড সাইড দিয়ে লিখে দাও। ফিজিক্যাল এক্সারসাইজ মনে করো কি, ফিজিক্যাল এক্সারসাইজ শরীর চর্চা, তুমি যদি ওই গুড সাইড দিয়ে লিখে দাও তাহলে হবে না। এখন দেখো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, এই নিয়মটা খেয়াল করো। তাহলে আমাদের কাজ হচ্ছে, শরীর চর্চা হলো আমাদের শরীরের অঙ্গগুলোর একটি নিয়মিত চলাচল। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? শরীর চর্চা। এখানে সাবজেক্ট কোনটা? শরীর চর্চা। এখন দেখো এখানে বাক্যের শেষে ক্রিয়া না থাকলে, অনেক সময় যদি বাক্যের মধ্যে হলো পাও তাহলে ওইটাই হচ্ছে তোমার ক্রিয়া। অনেক সময় হয় হলো, এইগুলো যদি ধরে নিতে হবে। যদি না চলাচল, সঞ্চালন, এগুলো তো তোমার কাজ করে না, কাজ করা বোঝায় না, তাহলে এখানে এই হলো হচ্ছে তোমার ভার্ব। এখন দেখো তাহলে শরীর চর্চা ইংলিশ কি? ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর হলো ইংলিশ কি? ইজ। এখন কোথা থেকে আসবা? পিছ থেকে আসবা। দেখো এখন তুমি কি করো, পিছন থেকে আসো। দেখো পিছন থেকে আসে একটি নিয়মিত চলাচল আর রেগুলার মুভমেন্ট। আচ্ছা, একটি কেন এখানে রেগুলার অর্থ কি? নিয়মিত। মুভমেন্ট অর্থ কি? চলাচল। এরপর দেখো অঙ্গগুলোর, এখানে র আছে, এই যে অঙ্গগুলোর জন্য আছি, এই র প্রিপোজিশন থাকলে কি হয়? অফ হয়। আর অঙ্গগুলো অর্থ কি? লিম্বস। এরপরে দেখো লিম্বস হচ্ছে অঙ্গগুলো। এরপরে শরীরের, এখানে তো কি আছে? র আছে, এই জন্য অফ হয়েছে শরীরের। এখন কি? আমাদের শরীর, একসাথে না? আওয়ার বডি। তাহলে কত সুন্দরভাবে ট্রান্সলেশন করবো এইভাবে। হ্যাঁ দাও, এটি আমাদের শরীর সুস্থ ও মন শান্ত রাখতে খুব প্রয়োজন। এখন দেখো তোমার কথা হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে কি? এটি ইট। এখানে কি ভার্ব নাই, ভার্ব না থাকলে হলো না, হয়, প্রয়োজন হয়। তাহলে আমরা কি লিখতে, দেখো এটি আমাদের শরীরে সুস্থ ও মন শান্ত রাখতে খুবই প্রয়োজন। তাহলে দেখো ইট বসাইলা, সাবজেক্ট বসাইলা, ভার্ব বসাইলা, ইট ইজ। এরপরে দেখো খুব প্রয়োজন ইংলিশ কি? দেখো খুব প্রয়োজন ইংলিশ কি? হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড রাখতে ইংলিশ কি? যখন তে একার পাওয়া, কি বলছিলাম তোমাকে? 2 প্লাস ভার্বের 1 বসাতে হয়। তাহলে এখানে লিখবা টু কিপ। এখন দেখো যখন তুমি প্রিপোজিশন না পাও, দেখো শরীরের মধ্যে প্রিপোজিশন আছে নাই, সুস্থ একটা কথাই, ও মন, তাহলে লাগবে কি? তাহলে একসাথে লিখতে হয়, তখন লিখতে হবে একসাথে। শরীর ইংলিশ কি? হ্যাঁ দেখো আমাদের শরীর, তাহলে কি? আওয়ার বডি ফিট। হ্যাঁ, অ্যান্ড, ও অর্থ কি? অ্যান্ড। আর হচ্ছে কি? মন শান্ত, মাইন্ড সাউন্ড। তাহলে এইভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংগুলো শিখতে পারি। তাহলে এভাবে যদি তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং দেখতে পারো, তাহলে দেখবা রাইটিংয়ে তুমি ভালো মার্ক পাওয়া সম্ভব। ওই যে গুড সাইড ব্যাড সাইড দিয়ে এগুলো লিখে কোনোদিনও, প্যারাগ্রাফ লিখে কোনোদিন ভালো মার্ক পাওয়া যায় না। হয়তো তোমাদের পাস করায়, মনে করো কি তোমাদের মার্ক দেয়, তোমরা তো খাতা দেখো না আর দেখতে পারো না, তাই এগুলো লেখা থেকে সবাই বিরত থাকবা। এগুলো তোমার জীবনের জন্য কল্যাণকর নয়। তুমি যেটা দিয়ে, একটা দিয়ে যদি 20টা 25টা বানানো যায়, ওটা কল্যাণকর হলে তাহলে তো হতো না। তোমরা অনেক বড় হয়েছো, অনেকে হয়েছে, এখন তোমরা ছোট ক্লাসে পড়ো না, এইচএসসি লেভেলে, এরপর অ্যাডমিশন দেবা, তাহলে এই ফ্রি হ্যান্ড রাইটিংগুলো তোমরা হাতে কলমে শেখার চেষ্টা করবা। আজকে ক্লাস পর্যন্ত, আল্লাহ হাফেজ।